প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি ২১ রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, সিলেটের এমসি কলেজ, এরপর নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণ নিপীড়নের ঘটনা, পরে একের পর এক ঘটনা, ধর্ষণ এবং নিপীড়নের ঘটনা আমাদের সমাজকে নাড়া দিয়েছে। প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, মানববন্ধন হচ্ছে। আমরা দেখেছি যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান রাখার একটি দাবি উঠেছে। এ অবস্থায় আজই মাননীয় প্রধানমন্ত্রী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখার জন্য মাননীয় আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন এবং মাননীয় আইনমন্ত্রী জানিয়েছেন যে এরই মধ্যে তার মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আমরা আজ মূলত এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি জঘন্য অপরাধ সর্বোচ্চ শাস্তি। আমাদের আজকের অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মুনির। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। ফরিদা আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন, যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর জিয়াউর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করব এস.এম. মুনির আপনাকে দিয়ে। আপনি নিশ্চয়ই গত কয়েকদিনের ঘটনা প্রবাহের দিকে চোখ রেখেছেন যে আমাদের সমাজটাকেই আসলে নাড়া দিয়েছে এই যে জঘন্য অপরাধগুলো ঘটছে। আজই মাননীয় আইনমন্ত্রী, আপনি শুনলেন যে এবং জেনেছেন যে শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনার বিশ্লেষণ জানতে চাইব যে আসলে কি এই সময় এটা খুব যৌক্তিক ছিল এবং জরুরি হয়ে পড়েছিল কিনা। ধন্যবাদ। বাংলাদেশেই এখন বর্তমানে দেখা যাচ্ছে যে এই ঘৃণিত অপরাধটি সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং জনগণের থেকে দাবি উঠেছে যে এই জঘন্য অপরাধের সর্বোচ্চ দণ্ড দিয়ে আইন পরিবর্তন করার জন্য। যেহেতু বাংলাদেশের বর্তমান সরকার জনগণের সরকার, বর্তমান প্রধানমন্ত্রী জনগণের জননেত্রী, এই জন্য তিনি আপনারা দেখেছেন যে আইনমন্ত্রীকে ডেকে এই আইন পরিবর্তন করে সর্বোচ্চ দণ্ড দেওয়ার জন্য এই আইন তৈরি করার জন্য নির্দেশ দিয়েছে এবং আমরা আশা করছি আগামী সোমবার ক্যাবিনেট মিটিং এ এই আইনটির সংসদ এই খসড়া অনুমোদিত হবে বলে আমরা বিশ্বাস করি। এবং একই সঙ্গে আমরা যারা আইন কর্মকর্তা আছি, আপনারা জানেন যে হাইকোর্টে অনেক মামলা এই সংক্রান্ত পেন্ডিং আছে, যে মামলাগুলো অনেক দিন ধরে পড়ে আছে। আমরা উদ্যোগ নিয়েছি বিশেষত এই ধর্ষণ জনিত যে সমস্ত মামলা হয়েছে সেই মামলাগুলো নির্দিষ্ট করার জন্য কনসার্ন সেকশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং কোথায় এর প্রবলেম আছে এই মামলাগুলো শুনানি করতে, সেগুলো অ্যাসার্টেন করে যাতে আগামী 2 মাসের মধ্যে এই মামলাগুলো লিস্টে এনে শুনানি করা যায়, এই প্রচেষ্টা শুরু হয়েছে অলরেডি। আমরা আশা করি যে আগামী 15 দিনের মধ্যে আমরা এই মামলাগুলো রেডি করে করতে সক্ষম হব। তারপরে আমরা শুরু করে দেব এই মামলাগুলো শুনানি। জি, আপনি বলছিলেন আপনি। জি, এবং এই মামলা শুধু আমরা চেষ্টা করলেই হবে না, এটা কয়েকটা ধাপে এই মামলাগুলো হয়ে থাকে। যেরকম আইন শৃঙ্খলা বাহিনীরও সহযোগিতা দরকার, বিচার ব্যবস্থার সঙ্গে যারা জড়িত বিচারক বৃন্দ ও এর সঙ্গে জড়িত এবং আইন কর্মকর্তাদের উদ্যোগের প্রয়োজন আছে এবং এটা একটা মনিটরিং সেল করারও আমরা চিন্তা করছি যে সারা দেশের এই ধর্ষণ মামলার সবগুলো মামলা যাতে সঠিকভাবে পরিচালিত হয়, কোথাও বাধা সৃষ্টি না করতে পারে কেউ, সেদিকে আমরা এই মনিটরিং সেলের থেকে তড়িৎ গতিতে যাতে এই মামলাগুলো
সঠিকভাবে রেডি করা সম্ভব হয় এবং বোর্ডের বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে বিচার কার্য শুরু করা যায়, সেই চেষ্টা আমরা অব্যাহত রাখি। জি, যাব ফরিদা ইয়াসমিন আপনার কাছে। ফরিদা আপা, আপনার কাছে জানতে চাইবো যে এই যে আজকে যে আইনমন্ত্রী যে ঘোষণাটি দিলেন, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন, আপনার বিশ্লেষণ জানতে চাইবো, আপনার কাছে আসবো। এবং আরেকটি বিষয় যে এই যে এস এম মুনির বললেন যে হাইকোর্টে এই যে ধর্ষণের এবং নিপীড়নের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির একটা উদ্যোগ তারা নিচ্ছেন। সেই ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আইন করে বা শাস্তি বাড়িয়ে আসলে কি সমাজ থেকে এ ধরনের অপরাধ দূর করা সম্ভব কিনা, সেক্ষেত্রে আমাদের যে সামাজিক দায়িত্ব রয়েছে, অভিভাবকদের, পরিবার থেকে শুরু করে সমাজের যে আমাদের সুশীল সমাজ, তাদের যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটা নিশ্চয়ই এখন আরও বেশি করে পালন করা নিশ্চয়ই সময় এসেছে। আপনার কাছে জানতে চাইব। আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। এটি ছিল আমাদের দীর্ঘদিনের দাবি যে ধর্ষণের শাস্তি হতে হবে, সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড হতে হবে। এটা কারণ যেভাবে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে আজকে না, শুধু এই গত কয়েকদিন ধরে যেভাবে ঘটছে, এর আগেও কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। দীর্ঘদিন ধরে নারী সমাজ শুধু নয়, সচেতন মানুষ এই দাবিটা জানিয়ে আসছিল যে অন্তত এই শাস্তিটা যদি ঘোষণা হয় যে এর শাস্তি মৃত্যুদণ্ড, এই আইনটি যদি হয়, তাহলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে এই ব্যাপারে একটু সতর্ক, একটু ভয় পাবে যারা এই ধরনের অপরাধ করে। তবে মূল কথা যেটা যে বলছিলেন, যে সমাজে অন্যান্যদের বিষয়টি, যে সচেতনতার বিষয়টি, এবং পরিবার, সমাজ, রাষ্ট্র, এখানে অনেকগুলোর একটা আলাদা আলাদা ভূমিকা আছে। সমাজের যেমন ভূমিকা আছে, রাষ্ট্রের, পরিবারের। আমি বলতে চাই যে প্রথমেই যে পরিবার, একটি ছেলে সন্তান বা মেয়ে সন্তান যেই একটা পরিবারে যখন বড় হয়ে ওঠে, সে কিন্তু পরিবার থেকে অনেক কিছু শেখে। বিশেষ করে এই পরিবারে যদি নারীর প্রতি সম্মান দেখানো না হয়, যে নারীকে কিভাবে সম্মান করতে হয়, এটা কিন্তু পরিবার শেখাবে। তারপর তার শিক্ষা প্রতিষ্ঠানে শেখাবে, সমাজ শেখাবে। তো এই জিনিসগুলো কাজ করবে। শুধু যে শাস্তি, সর্বোচ্চ একটি শাস্তির ঘোষণা করা হলো, ঘোষণা করা মানে যে এই সমাজ থেকে ধর্ষণ কমে যাবে তা কিন্তু না। এখানে শাস্তিটা আমাদের যদি আমরা হিসাব করে দেখি, সারা বছরে কিন্তু ধর্ষণের, শুধু ধর্ষণ না, যে কোনো শাস্তি, যে মৃত্যুদণ্ডগুলো খুবই কম কার্যকর হয়, বা মৃত্যুদণ্ড যে শাস্তি, তার জন্য অনেকগুলো ধাপ পেরিয়ে অনেক আইনি যে প্রক্রিয়া এবং প্রমাণ, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই তখন রায়টি হয় আর কি। তো বিশেষ করে মৃত্যুদণ্ডের বেলায় আরো বেশি অনেকগুলো ধাপ, তাকে একেবারে শেষে যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা, তো এগুলো অনেকগুলো ধাপ পেরিয়ে সেখানে যেতে হবে। এই জন্য আমি বলবো যে শুধু যে আইন না, আইনের সঙ্গে আইন একটা অনেক কার্যকরী একটা বিষয়, যে আইনটি কঠোর, এটাও কিন্তু অনেক রোধ করবে এই সব অপরাধের ক্ষেত্রে। কিন্তু যখনই এই ধরনের অপরাধগুলো ঘটছে, সমাজে কেন ঘটছে, এর কার্যকারণগুলো খুঁজে বের করতে হবে, যে এই অপরাধগুলো কেন ঘটছে এবং এর প্রতিকারের কি উপায়। কেন ঘটছে আমরা জানি, যে কথাটা আমি বলি বা অনেকেই বলে, যে এই সমাজে নারীরা একেবারে দুর্বল শ্রেণীর ধরে নেওয়া হয়, তাদের যে পেশি শক্তি নাই, তাদের ক্ষমতা কম, এবং যে কোনো সময় যে কোনো প্রতিশোধের জন্য একটি নারীকে কিন্তু বেছে নেওয়া হয়। বিশেষ করে যদি কোনো পারিবারিক দ্বন্দ্ব থাকে কিংবা জমি জমা সংক্রান্ত দ্বন্দ্ব, সেখানেও দেখা গেল যে ওই পরিবারের নারীটিকে কিংবা শিশুটিকে বেছে নেওয়া হয়, তাকে নানাভাবে হ্যারাস করা হয়, নানাভাবে নির্যাতন করা হয়। কখনো কখনো এই যে ধর্ষণের ঘটনা ঘটে, কখনো কখনো হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে। তো এটা এখানে কিন্তু একটি সমাজের, যেমন আজকে যে প্রতিবাদটা উঠছে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা মানুষ প্রতিবাদ করছে যে এটি কি হচ্ছে সমাজে। তো এই প্রতিবাদের সাথে সাথে এই যে সচেতনতা, যে আমার ঘরে যেন এই ধরনের কোনো কিছু তৈরি না হয়, আমার সমাজে যেন না হয়, আমার আশেপাশে যেন না হয়, আমাদের প্রত্যেককেই সতর্ক থাকার প্রয়োজন আছে। এবং আমরা যে কথাগুলো যে বলি, যে মূল্যবোধের যে আজকে অবক্ষয় হচ্ছে,
এই ব্যাপারে সতর্কতা এবং মূল্যবোধ শিক্ষা দেওয়া, এটা কিন্তু একদিনে গড়ে ওঠে না। মূল্যবোধটা তার পরিবার থেকে, তার সমাজ থেকে এবং তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আস্তে আস্তে তার মধ্যে মূল্যবোধ গড়ে ওঠে। এখানে শুরু থেকে এই দিকেও দৃষ্টি দিতে হবে এবং যেসব ছেলেপেলেরা বড় হচ্ছে তাদের জন্য যে সংস্কৃতির চর্চা, তাদের খেলাধুলা, তাদের বিনোদনের যে উপাদান, তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, সেই বিষয়গুলোতে নজর দিতে হবে। যে এই যে আপনি সংস্কৃতি চর্চার কথা বলছিলেন, আমরা দেখেছি যে আজ থেকে 2 দশক আগেও জেলা শহরগুলোতে, ইভেন ঢাকাতেও যেভাবে সংস্কৃতি চর্চা, পাড়া মহল্লায় ক্লাব বা সাংস্কৃতিক সংগঠন ছিল, গানের স্কুল ছিল, সেই জায়গাটি থেকে মনে হয় আমরা অনেক দূরে সরে গেছি। এটাও কি একটা কারণ? জি, না শুধু মানে গানের স্কুল, নাচের স্কুল, নাটক হতো, পাড়া মহল্লার ছেলেপিলেরা নাটক করতো এবং খেলাধুলা, যে শারীরিক যে একটা শরীর চর্চার যে বিষয়, খেলাধুলা, সময় কাটানো, যে এগুলো কিন্তু তারা এখন করতে পারছে না। তারা কিন্তু ঘরে বন্দি এবং তাদের হাতে কিন্তু অত্যাধুনিক একটা ডিভাইস থাকে যেখানে তারা মানে টিপ দিয়ে তারা সারা ওয়ার্ল্ডের যে কোনো কিছু দেখছে, যে কোনো জায়গায় চলে যেতে পারছে। এখন তারা খুবই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। তারা কিন্তু যে সামাজিকীকরণ সেটা হচ্ছে না। আর নৈতিক শিক্ষা, যেটা আমরা ছোটবেলায় যে শিক্ষাটা আমরা পেয়েছি, নৈতিক শিক্ষা কিন্তু এখন বলতে গেলে নাই। আমরা ছোটবেলায় স্কুলে এবং বাড়িতেও আমাদের বলা হতো যে জি, সদা সত্য কথা বলবে, মনে মনে বলি, হ্যাঁ আমি যেন ভালো হয়ে চলি, সদা সত্য কথা বলিবে, আরো অনেক ধরনের, বড়দের সম্মান করবে। ছোটবেলায় কিন্তু আমাদের মধ্যে অন্তরে সেগুলো কিন্তু ঢুকে যেত। আর এখনকার বাচ্চারা এগুলো জানেই না। যে এখনকার বাচ্চারা দেখে যে কত তাড়াতাড়ি তারা অনেক টাকা পয়সার মালিক হবে, আরো অনেক কিছু চায়। এবং শুধু বাচ্চারা না, আমরা নিজেরাও কি করছি, পরিবারগুলোতে কি হচ্ছে, পরিবারগুলো কিন্তু মানে ছুটছে, তারা কিন্তু দেখছে না যে কি তার ছেলেমেয়েরা কি করছে, বা তাদেরকে যে মানুষ করতে হবে, বা তারা কি ভাবছে, কিভাবে বড় হচ্ছে, তারা কাদের সাথে মিশছে, এগুলো না করে তারাও কিন্তু আরো চায়, আরো মানে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। কিন্তু সবাই আমরা ছুটছি। তো এ থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের মনে সতর্ক হতে হবে। কারণ না হলে আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে বাঁচাতে হলে আমাদের সতর্ক হতে হবে। আজকে যে অন্য ঘরে যে ঘটনা ঘটছে, আজকে আমার ঘরে হতে পারতো, আপনার ঘরে হতে পারতো, বা হতে পারে, যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো মানুষের ঘরে, যে কোনো মানুষের জন্য এটি হতে পারে। এই জন্য আমাদের সতর্কতার খুবই প্রয়োজন এবং আমাদের প্রত্যেককে এইসব বিষয়গুলো নিয়ে ভাবার দরকার আছে। আমাদের মাননীয় কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু অত্যন্ত আন্তরিক। তিনি কিন্তু জানেন ঠিক কখন কোন কাজটি করতে হবে, সিদ্ধান্তটি কখন নিতে হবে। এই দীর্ঘদিন যে দাবিটি আসছিল, এবং অনেকে হয়তো বলছিলেন যে মৃত্যুদণ্ড, অনেক সময় এগুলো কিন্তু ভুয়া কেসও হয়, অনেক সময় ধর্ষণের ভুয়া মামলা হয়, এই ধরনের কথা আছে। যদি কোনো কারণে ভুলক্রমে কোনো কারো শাস্তি হয়ে থাকে, এটা একটি কঠিন শাস্তি, অনেক ভেবে চিন্তে এই বিষয়গুলো সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু আজকে যেভাবে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশে প্রতিটি মানুষ মনে হয় যে এই ধরনের ঘটনাগুলি, যে ঘটনাটা নোয়াখালীতে ঘটেছে, যে ঘটনাটা সিলেটে ঘটেছে, যে এই ধরনের ঘটনা এই বাংলার মাটিতে ঘটতে পারে, মানুষ স্তম্ভিত। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ঠিক সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন যে এই ব্যাপারে প্রয়োজনীয় কাজ শুরু করতে। আমরা জানি যে আগামী সোমবার যে মন্ত্রিসভার বৈঠক বসবে, সেখানে এই আইনটি তারা প্রস্তাবটি রাখবেন, পরে হয়তো পার্লামেন্টে সেটি আইন আকারে আসবে। আমরা মনে করি এটি এক ধাপ অগ্রগতি। জি, যাব অধ্যাপক ডক্টর জিয়া রহমানের কাছে। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে এই প্রক্রিয়াটা যে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হচ্ছে, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আরেকটি বিষয় হচ্ছে স্যার, আপনি যেহেতু অপরাধ বিজ্ঞানী, আপনার কাছে জানতে চাইবো যে আসলে কেন ঘটছে, সমাজ কেন এত অস্থির হয়ে উঠছে, সমাজে এই ঘটনাগুলো কেন এত বারবার আমাদের সামনে আসছে, আমাদের দেখতে হচ্ছে? আপনার যে দ্বিতীয় প্রশ্নটা, এটা অনেক বড়। আমি মানে এটা দিতে প্রায় কয়েক বছর ধরে দিচ্ছি। যাই হোক, বিভিন্ন অকেশনে প্রথম প্রশ্নটা যেটা, সেটার আগে উত্তরটা দেই। উত্তরটা এরকম, মানে আসলে মাননীয় প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী সবাইকে আমি ধন্যবাদ দিই এই অর্থে যে তারা জনমত যেটা সেই দিকেই তারা গিয়েছেন।
আমি ব্যক্তিগতভাবে আমি এত খুশি না, কারণ আমি মনে করি আধুনিক সমাজ ব্যবস্থার মধ্যে যদি আপনাকে মৃত্যুদণ্ড টেনে আনতে হয় তাহলে এটা কোনো ভালো লক্ষণ না। এই জন্য না, আমি বলছি যে 1763 সালে ক্রিমিনোলজি বা অপরাধ বিজ্ঞানের যে জনক, ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স সিজার বেকারিয়া, খেয়াল করে দেখবেন 1763 সালে তিনি যে ক্লাসিক্যাল থিওরি দেন, সেই থিওরির মধ্যে তিনি উল্লেখ করেছিলেন যে এই ক্যাপিটাল পানিশমেন্টটা রদ করাটা, যে এটা একটা ভালো কাজ, এটা যাতে উঠিয়ে দেওয়া যায়। তার ভিত্তিতে কিন্তু সব মডার্ন কান্ট্রিগুলো, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সব জায়গায় কিন্তু কম বেশি সিজার বেকারিয়া, বেনথাম, তাদের এই লেখার থেকে কিন্তু আলটিমেটলি তাদের কনস্টিটিউশন চেঞ্জ করে এটা উঠিয়ে দেওয়া হয়। তো কাজে আমি বলবো যে এটা হয়তো আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এক ধাপ আগালাম, ঠিক আছে, কারণ যে অবস্থার মধ্যে গেছে হয়তো সেই জায়গায় মনে হচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে আপনার মৃত্যুদণ্ডটা কার্যকরী করতে হবে, তো আপনার তো বিচারটা হতে হবে। আপনার সেই শুধু যদি আমি মৃত্যুদণ্ড বিধান করে রাখলাম, সেটা যদি ভয় ভীতি দেখানোর অস্ত্র হিসেবেই রাখলাম, তাহলে এটা কি কার্যকারিতা থাকবে? সেই মৃত্যুদণ্ড যদি আবার প্রেসিডেন্টের অনুকম্পা নিয়ে ছাড়াও পেয়ে যায়, তাহলে এটার কি লাভ হবে? কাজে আমি বলছি যে আমরা বারবার বলছি যে এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সেটা যদি এই যে আজকে এস এম মুনির সাহেব বললেন যে ব্যাকলগ কেসের যে ব্যাকলগ কোর্টে আছে, কিংবা লোয়ার কোর্টে যে মানে একটা সাধারণ মানুষ এখানে ফরিদ আপা বলছেন যে যেসব ঘটনা ঘটেছে তা আজকে ওঠার মতো, আমরা এগুলো আজকে ওঠার মতো ঘটনা নিয়ে আলোচনা করছি বলে এগুলো বলছি। একটা লোয়ার কোর্টে একটা সাধারণ মানুষ যে ওখানে বিচারের জন্য যেতে পারে সেরকম এনভায়রনমেন্ট আছে? আপনি বলেন। আমি একটু সেন্সেবল বিইং হিসেবে বলছি যে এটা কোনো একটা স্বাভাবিক একটা মডার্ন কোনো ইনস্টিটিউশনের মধ্যেই পড়ে না। আমি খুব মানে হয়তো এক্সাজারেশন মনে হতে পারে, কিন্তু সেখানে যে এনভায়রনমেন্ট, সেখানে যে অবস্থা, সবকিছু মিলে একটা মানুষের মানে আমি বলছি যে ভিকটিমের যে রাইট সেই এনশিওর করা, সেই প্রসেসটাও কতটুকু আছে। একটা তো এনভায়রনমেন্টের কথা বললাম, টাউট বাটপার এগুলো সবই আছে। আপনার একেবারে আমি বলছি পুরো ক্রিমিনাল জাস্টিস পুলিশ থেকে শুরু হয়, পুলিশ, প্রসিকিউশন, কোর্ট এবং প্রিজন, এই চারটি জায়গায় যে অবস্থায় এটা হতে 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 যে একদিকে ব্যাকলগ আর একদিকে আপনার এটা হয়ে যায় বিচার, সর্বশেষ বিচার পায় 2% বা 3%। মিনওয়াইল এটা হতে হতেও লাগে 10 বছর, 20 বছর বা আরো বেশি লেগে যায়। কথার কথা বলছি, এর মধ্যে দিয়ে আপনি যে বিচারহীনতার সংস্কৃতি দূর করবেন কিভাবে, কিংবা এর মধ্য দিয়ে একটা মানুষকে অনুৎসাহিত করবেন কিভাবে, সেখানে আপনি হয়তো একটা জিনিস যুক্ত করছেন। আমার কাছে উইথ ডিউ রেসপেক্ট, আমার কাছে এটা হয়তো এই ক্রসফায়ারের একটা নতুন সংযোজন বা একটু আধুনিক সংযোজন, যেহেতু এটা আইনের মাধ্যমেই যাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি আমরা এই বিধান, যেই প্রক্রিয়া, এটা যদি আপনি চেঞ্জ না করেন, এটা শুধুমাত্র মৃত্যুদণ্ডের আইন দিয়ে এটা কাজ হবে না। আপনার পুলিশের রিফর্ম না করেন, কোর্টের রিফর্ম না করেন, আপনার লোয়ার কোর্টে যে আমরা কয়েকদিন আগে দেখলাম যে 6 জনকে এই যে রিফাত ফরাজি না রিফাতের মামলা যেটা হলো ওই বরগুনাতে, 6 জনকেই আপনি দেখলেন যে মানে আমি একটা টক শোতে ছিলাম, একজন অত্যন্ত প্রতিশ্রুতিশীল আইনজীবী, অত্যন্ত মানে আমি বলবো যে আমাদের এখানে খুব পরিচিত মুখ, টক শো করেন। তিনি বললেন যে এটা আমি বলেই দিতে পারি, এটা লোয়ার কোর্টে 6টা হয়েছে, হাইকোর্টে যে বা আপার কোর্টে যে 6টা, এটা টিকবে না। এটা যদি আপনি আগেই বলে দিতে পারেন যেটা টিকবে না, এই যে যদি 6 জনের মধ্যে 2 জন মানে নির্দোষ হয়, যাদেরকে আপনি ফাঁসি কাস্টে ঝুলাই দিলেন, এই 2টা বছর তার যে স্টিগমা, বা 3টা বছর বা 4টা বছর মানে এটা নিষ্পত্তি হতে হতে, এবং তার যে কষ্ট, এটা নিবারণ করবেন কিভাবে? তার মানে আমি বলছি যে এই যে লোয়ার কোর্ট, এবং একটা উদাহরণ দিচ্ছি যে আপনার এই লোয়ার কোর্ট এবং হায়ার কোর্টের যে ডিসপ্যারিটি ইন টার্মস অফ মানে প্রোভাইডিং ভার্ডিক্ট, তো সেখানে আপনি এইটা এখনো করতে পারেন না ঠিক। তা আমি বলছি যে এটা শুধুমাত্র মৃত্যুদণ্ডের বিধান। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই, আমি আইনমন্ত্রীকে ধন্যবাদ দিই, কারণ আমাদের মতো বহু মানুষজন এটা চাচ্ছে। যদি মানুষ চায়, নিশ্চয়ই মানুষের কথা চিন্তা করে এটা করতে হবে, ওনারা করছেন, ঠিকই আছে।
কিন্তু আমি বলছি যে আলটিমেটলি এটা যদি এই পুরো রিফর্ম গুলো না হয়, 1861 সালের পুলিশের আইন দ্বারা চলে। প্রত্যেকটা থানায় আপনি মানে আমি যেমন কোর্টের কথা বললাম, কয়জন ভদ্রলোক আছেন, মিডল ক্লাস আছেন যারা থানায় যেতে সাহস পায়? আপনি বলুন না। এখন হয়তো পরিবর্তন হয়েছে, কিছু কিছু পরিবর্তন হয়েছে, ডিউ রেসপেক্ট, আমি মানা করছি না, কিন্তু অ্যাজ এ হোল সিচুয়েশনটা মানুষ মামলা থেকে দূরে থাকতে ভয় পায়, মানে থাকতে চায়, মানুষ মানে থানায় যেতে ভয় পায়। তো এগুলো আমরা সব এই জিনিসগুলো জানি। আপনি এই জিনিসগুলো রেখে মৃত্যুদণ্ড কার্যকরী করে, মৃত্যুদণ্ড আইন করে আপনার এগুলোর বিচার হবে। হ্যাঁ, একটা হয়তো ভীতি হয়, ক্রস ফায়ারের সেই ভীতি আপনি দেখিয়েছেন, তো ক্রস ফায়ারের ভীতিও তো আছে, তারপরে তো মানে কোনো জিনিস থেমে নেই। তো কাজে এই জিনিসগুলো আমার মনে দুর্ভাগ্যক্রমে আমরা খুব সিরিয়াসলি আলোচনাগুলো করিনি। আর যে কারণগুলো বলছেন, কারণ একাধিকবার বলেছি, এটার মূল কারণ দুটি। একদিকে হচ্ছে আপনার যেটা সামাজিক, আমরা বলছি সোশ্যাল, সোসাইটির থেকে উদ্বুদ্ধ, আর একটি হচ্ছে রাষ্ট্রের থেকে উদ্বুদ্ধ। আমি অলরেডি একটা অংশ আলোচনা করেছি। তো সমাজের থেকে আপনি সমাজের মধ্যে মানুষের, প্রত্যেকটা মানুষের সাইকোলজিক্যালি প্রত্যেকটা মানুষের মধ্যেই এই রিপুর তাড়না বলেন, কিংবা আপনার এই যে সেক্সুয়াল আর্জ বলেন, এগুলো আছে একেবারে আদিকাল থেকে। এগুলোকে সমাজ কিন্তু কন্টেন করেছে বিভিন্নভাবে। এই যে আপনি যেটা বললেন, বিভিন্ন আইন, বিভিন্ন আপনার কি বলে ভ্যালুজ, নর্মস, কালচারাল অ্যাক্টিভিটি, মোরালিটি, ইথিক্স, এগুলোকে আমরা বলছি অ্যাজ এ হোল কালচারাল অ্যাক্টিভিটিস। এবং এটাকে সুপার ইগো, সিগমন্ড ফ্রয়েড যেটা বলছিলেন যে আপনার ভেতরে তাড়না থাকবে, কিন্তু সমাজ এগুলোকে বসে আনার জন্য চেষ্টা করেছে। এই প্রমিসকিউটি ছিল, অজাচার, ব্যভিচার, সেগুলোকে দমিয়ে আনা হয়েছে আমাদের লিগাল সিস্টেম, ম্যারেজ সিস্টেমের মধ্য দিয়ে। ফলে কিন্তু এই যে জিনিসগুলো এখন, এগুলো যদি যখনই এই কোহেশনটা, বন্ডিংটা ভেঙে যায়, এগুলোর মানে কারিগর কে ছিল? কারিগর ছিল পরিবার, কারিগর ছিল আমাদের সমাজ, আমাদের নেবারহুড, আমাদের কমিউনিটি। এখন প্রত্যেকটা জায়গায় এখন দ্বিতীয় যে বিষয়টি আমি বলছি যে এই সোসাইটাল মানে কারণ, সামাজিক কারণই, সেটি হচ্ছে একটা ট্রান্সফরমেশন যেহেতু হচ্ছে ট্রেডিশনাল সোসাইটি থেকে মডার্ন সোসাইটিতে। এই ট্রান্সফরমেশনের কারণে আমাদের সমস্ত ইনস্টিটিউশনগুলো অস্থির হয়ে গেছে, পরিবার থেকে শুরু করে এই নগরায়ন, শিল্পায়ন, আধুনিকায়ন, এগুলো সারা বিশ্বেই কিন্তু আপনার এই প্রাচীন বা আদি ইনস্টিটিউশনগুলোকে মানে কোনোভাবে শ্যাটার্ড করে ফেলে। সেটা আমাদের এখানে হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, এখানে পর্নোগ্রাফি, সোকল গ্লোবালাইজেশন, টেকনোলজির ডেভেলপমেন্ট, একদিকে পর্নোগ্রাফি, আর একদিকে আপনার মাদক, এই যেগুলো ঢুকেছে। ফলে আপনি দেখবেন এই প্রত্যেকটা ধর্ষণের ঘটনা, প্রত্যেকটা গ্যাং কালচারের ঘটনার মধ্যেই মাদক আছে। না হলে আপনি দেখবেন যে মানে ওই জাতীয় কোনো জিনিস আছে, পর্নোগ্রাফি আছে, সেক্স আছে। তো কাজেই এগুলো 3 নম্বর হচ্ছে যেটা ট্রেডিশনাল এখনো রয়ে গেছে আমাদের, যে মানসিক জায়গাটা, যে নারী হচ্ছে পণ্য, নারী হচ্ছে ভোগ্য পণ্য। তো কাজেই আপনার পুরুষতান্ত্রিক মানসিকতাটাও আপনি এখনো দূর করতে পারেননি। সর্বশেষ যেটা আমি রাষ্ট্রীয় কারণ, সেটা অলরেডি বলেছি, যে পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, প্রশাসনিক মানে সেই জায়গা থেকে আমরা যেহেতু বিচার সঠিকভাবে করতে পারছি না, তো কাজে একদিকে সামাজিক জায়গাগুলো আমাদের একেবারে নড়বড়ে হয়ে গেছে। আমাদের যেই অনুশাসন, আমাদের যেই মোরালিটি, ইথিক্স, যেগুলোর মধ্য দিয়ে সামাজিক নিয়ন্ত্রণের বাহন আমরা বলি, সামাজিক নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে, সেই জায়গাগুলো স্যাটার্ড হয়ে যাওয়ার কারণ। আর একদিকে আমরা বলছি যে এই আমাদের পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, যেখানে আমরা আসলে প্রকৃত অর্থে মানুষের বিচার করতে পারছি না। এখন এই জায়গায় কিন্তু আমি আপনাকে হয়তো একটু সময় নিয়ে বলে ফেলছি যে এই জায়গায় অনেকেই অনেক রকম কথা বলছে। আমি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, তারা কিন্তু ইট হ্যাজ স্টার্টেড। আমরা এরকমই একটা সমাজ ব্যবস্থার মধ্যে ছিলাম, এমন একটা রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে ছিলাম, যেখানে পলিটিক্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল কালচার ডেভেলপ না করার কারণে আপনি দেখবেন যে এই একটা বিরাট মানে যারা ক্ষমতা এসছে, তাদের নেতা কর্মীরা যা করছে তাদের বিচার হতো না। এখন আমি বলছি না যে আওয়ামী লীগ একদম পুরোপুরি শুরু করে দিয়েছে, কিন্তু তারা কিন্তু যতটা এই পর্যন্ত উদাহরণ সৃষ্টি করেছে, আপনার এই যে প্রত্যেকটি ঘটনাতে তড়িৎ ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। চিন্তা করেন করোনার মধ্যে যে পরিমাণ মানে আপনার আমাদের যেই নির্বাচিত প্রতিনিধিদেরকে স্যাক করা হয়েছে, এটা কোনো সময় দেখেছে? নিজের সম্রাট, এই তারপরে শাহেদ, এই যে আপনার যা আছে সবই তো ধরা হচ্ছে। বাট আমি বলছি যে
এটাকে যদি সাস্টেনেবল করা যায়, আমরা এটাকে যাতে জনমনের মধ্যে কোন রকম এর থেকে মানে এটা একটা দীর্ঘায়িত হলো, তারপর দেখা গেল যে এটা আর নাই, এটা শেষ হয়ে গেছে, ওই যে অনুকম্পা আমি একটু আগে বললাম, যদি কোনো কারণে আবার কারো কোনো অনুকম্পা বের হয়ে আসে, তখনই কিন্তু আপনি বলবেন যে সেই একই ঘটনা, সেই নতুন বোতলের পুরাতন মদ, আপনি আসলে একই জিনিস চলছে। তো সেই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। মানে এটা একদিনে হবে না, কারণ আমাদের একটা জায়গায় তো সমস্যাটা না। আমি যে কারণগুলো আপনাকে বললাম, তো সেই প্রত্যেকটা কারণ, যেমন আমি ছোট করে শেষ করে বলছি যে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আপনি মাদককে যারা ক্যারি করছে তাদেরকে ধরছেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আপনি কতটুকু এম্পাওয়ার করেছেন, রিহ্যাব সেন্টারগুলোকে কতটুকু এম্পাওয়ার করেছেন, আপনি আপনার যে বর্ডার আছে সেই বর্ডার দিয়ে মাদক ঢুকবে না সেটা কতটুকু এনশিওর করেছেন, আপনি যে বড় বড় মাদকের যে ডিলাররা আছে তাদেরকে আপনি কতটুকু ধরেছেন। তো কাজে আপনি অনেকগুলো স্টেক হোল্ডার থাকে একটা বিষয়ে, আপনি সবগুলোকে যদি অ্যাড্রেস করতে না পারেন, স্যার শুধু আইনের সংস্কার না, সব ক্ষেত্রে আসলে সংস্কারটা দরকার। আমি তো বলছি যে আপনার পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কিন্তু আইনের একটার সাথে আর একটা নেই। আপনি চিন্তা করতে পারেন আমরা একটা ক্রিমিনোলজি মতন সাবজেক্ট রয়েছে, এটাতেই আমরা মানুষজন অনেক আশাবাদী হচ্ছে যে অপরাধ নিয়ে আমাদের এখানে অনেক আগে এগুলো এইসব ডিসিপ্লিন তৈরি হওয়ার কথা ছিল। পৃথিবীতে অপরাধ বিজ্ঞানের পাশাপাশি একটা নতুন ডিসিপ্লিন তৈরি হয়েছে, মানে খুব অল্প দিন আগে, ভিক্টিমোলজি, মানে ভিকটিমের সাপোর্ট এনশিওর করার জন্য একটা ডিসিপ্লিন তৈরি হয়েছে। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে আমাদেরকে অনেক কাজ করার বাকি আছে, এবং আমরা বলছি যে ডেফিনেটলি আমরা একটা উত্তরণের সন্ধিক্ষণের মধ্যে আছি। ট্র্যাডিশনাল সোসাইটি থেকে আমরা একটা মডার্ন সোসাইটিতে যাচ্ছি। এই সময় সারা পৃথিবীতে আমেরিকান ইতিহাস যদি আপনি দেখেন, 1880 থেকে 1930 পর্যন্ত ভয়ঙ্কর রকম যত রকম অপরাধ, শিকাগোতে 1930 সালে 1000 গ্যাংয়ের অস্তিত্ব ছিল, মানে গ্যাং বলতে আমার আন্ডারওয়ার্ল্ডের অস্তিত্ব। কাজেই এই সমাজ যখন উত্তরণ ঘটতে থাকে, তখন এই অনুশাসনগুলো স্যাটার্ড হয়ে যায়, প্রতিষ্ঠানগুলো কাজ করে না, তখন কিন্তু আপনার নতুন নতুন প্রতিষ্ঠান, অল্টারনেটিভ প্রতিষ্ঠান ডেভেলপ করার বিষয় আছে। আইনেরও সংস্কার, কিংবা আমি যেটা বলছি 1861 সালের পুলিশের আইন দিয়ে আপনি মানুষের সেবা দিবেন। 1861 সালের পুলিশ হচ্ছে ব্রিটিশের পুলিশ, সে ব্রিটিশ পুলিশ হচ্ছে মানুষকে রিপ্রেসিভ এজেন্ট হিসেবে কাজ করেছে, শোষকের যন্ত্র হিসেবে কাজ করেছে। আপনি সেটাকে সিম্বলিকলি চেঞ্জ করছেন না, তাহলে আপনি প্রদীপের মতো মানুষ তো পাবেনই, হাজার প্রদীপ থাকবে যাদেরকে আপনি এই যে, কারণ আমাদের মনস্তত্ত্বের মধ্যেই আছে যে আসলে আকাশের যত তারা, পুলিশের তত তারা, আমরা এগুলো শুনি না। পুলিশ অফিসাররা সাধারণ মানুষ গেলে তাদেরকে এই ডিসকোর্স শোনায়। জি স্যার, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর এসে আমরা এই সমাধানের পথ খুঁজবো, আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, ইভ্যালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, ইভ্যালি 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় জঘন্য অপরাধ, সর্বোচ্চ শাস্তি। যাব এস এম মুনিরের কাছে। এস এম মুনির, আপনি আলোচনা শুনছিলেন। ডক্টর জিয়া রহমান স্যার বেশ কতগুলো প্রশ্ন তুলেছেন যে ভিকটিমের রাইট নিশ্চিত করা যাচ্ছে না, আমাদের নিম্ন আদালতের যে পরিবেশ, সেই পরিবেশ নিয়েও অনেকেরই আপত্তি রয়েছে। সেই পরিবেশটা আসলে সুখকর কোনো পরিবেশ নয়। আপনার কাছে জানতে চাইব, এবং মামলা জট আরেকটি বড় বিষয়, আরেকটি বড় সমস্যা। আপনার কাছে জানতে চাইব যে আসলে এই যে এই সমস্যাগুলো, এই সংস্কারগুলো আসলে হওয়াটা খুব জরুরি কিনা। সেটা বলছেন, এটা সত্য ঘটনা যে নিম্ন কোর্টের পরিবেশটা সুখকর নয়। তবে একটা বিচার কার্য সম্পন্ন করতে হলে কয়েকটা ধাপ পার হতে হয়। যেরকম প্রথম ধাপটা শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, যেটা পুলিশ করে থাকে। ইনকোয়ারি অফিসার যিনি আসেন, তার কিন্তু সদস্য থাকতে হবে। শুধু আইন দিয়ে আইন কার্যকর করা যায় না। আইন কার্যকর করতে হলে যারা এই বিভিন্ন ধাপের সঙ্গে জড়িত, তাদের আন্তরিকতা থাকতে হবে, সামাজিক দায়বদ্ধতা থাকতে হবে, এবং পেট্রোলিজম থাকতে হবে। যারা আইও আছেন, তারা যদি
এই ভিক্টিমদের নিজের মা বোন হিসাবে না দেখেন, তাহলে কিন্তু এই মামলাগুলোর অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে কি যে আমরা অনেকে আমাদের দোষারোপ করেন হাইকোর্ট এর আইনজীবীদের, বিশেষত সরকারি আইন কর্মকর্তাদের, যে তাদের গাফিলতির জন্য এগুলো ছাড়া পেয়ে যাচ্ছে, কিন্তু এটা সঠিক না। কারণ হচ্ছে কি যে যদি ভিত্তি ঠিক না থাকে, উপরে বিল্ডিং কিন্তু শক্ত হবে না, মজবুত হবে না, বিল্ডিং ভেঙেই যাবে। যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে তাদের মামলাটা পরিচালনা না করেন, যেরকম প্রথম হচ্ছে সাক্ষীগুলো সঠিকভাবে যদি গ্রহণ না করে থাকেন, পুলিশের কাছে যে সাক্ষী 161 দেওয়া হয়, এগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। চার্জশিটটা সমস্ত সাক্ষীদের এর স্বাক্ষর উপরেই কিন্তু চার্জশিটটা দাখিল করতে হয়। যদি এখানে গাফিলতি থাকে তাহলে চার্জশিটটা কিন্তু একসেপ্ট হতে পারে না। আবার চার্জশিট হওয়ার পরে চার্জ ফ্রেম হবে, তখন কিন্তু বিচারকদেরও একটা আন্তরিকতা থাকতে হয়, এটা উপলব্ধি করতে হয় যে আমার মা বোনও এখানে ভিকটিম হইতে পারে। এদের বিচার সঠিকভাবে যদি না হয়ে থাকে, এই দুষ্কৃতিকারীরা কিন্তু আমাদের মা বোনের উপরও হামলা করতে পারে। তখন কিন্তু আপনার বিবেকে ধারণা আসবে যে আমি কি করেছিলাম ওই মামলাটায়। এই জন্য বিচার কার্য করতে হলে তারপরে আসে ধরেন যারা পিপি আছে, এপিপি আছেন, তাদের আন্তরিকতা থাকতে হবে যে এগুলোর বিচার সঠিকভাবে যাতে হয়। এবং আরেকটা হচ্ছে কি যে এই যে যারা যে আসামিরা এই আপনার যৌন হয়রানি করে থাকে, তারা কিন্তু সমাজের মধ্যে খুব একটু হিংস্রতা তাদের মধ্যে বেশি, তাদের শক্তিশালী এরা হয়ে থাকে। অতএব যারা সাক্ষী দেবে তাদের প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। তারপরে এটা সাক্ষীদের করে উপস্থিত করতে হবে। যদি সাক্ষীরা সঠিক সময়ে যদি এই সাক্ষীদের আর না আনা হয় এবং তাদেরকে যদি প্রোটেকশন দিয়ে সঠিক এবং সত্য সাক্ষ্য না গ্রহণ যদি করতে না পারে, তাহলে কিন্তু জজ সাহেব কাউকেই এই দণ্ড দিতে পারবেন না। কারণ সাক্ষীর উপর ভিত্তি করেই দণ্ড হয়ে থাকে। যদি না দিতে পারে তখন খালাস হয়ে যায়। অতএব আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে যে সাক্ষীগুলো যাতে সঠিকভাবে আমরা উপস্থিত করতে পারি, সত্য সাক্ষ্য গ্রহণ করা প্রদান করে এবং সাক্ষ্যটা লিপিবদ্ধ সঠিকভাবে যাতে করে বিচারকরা, সেদিকে খেয়াল করতে হবে। তারপরে হচ্ছে কি যে ধরেন অনেক সময় বিচারকরা সঠিক সাক্ষ্য ঠিক হলো না, তারপরেও কিন্তু যদি কোনো সময় সামাজিক দায়বদ্ধতার থেকে ক্রিমিনাল পানিশমেন্ট দিয়ে থাকেন, হাইকোর্টে আসলে এই যে সমস্ত থাকে লুফল গুলো থাকে নিচের কোর্টে, তখন আর আমরা আইন কর্মকর্তা যারা হাইকোর্টে আসি তারা কিন্তু এই ক্যাপিটাল পানিশমেন্টটা সাস্টেন করাতে পারি না। কারণ হচ্ছে কি যে আইনের যদি এই প্রসিডিউরাল লতে যদি কোনো ঘাবলা থেকে থাকে, কোনো শর্টফল থেকে থাকে, তাহলে হাইকোর্ট এগুলোর উপরে ভিত্তি করে এই যে দণ্ডগুলো নিচের কোর্টে হয়েছে সেগুলো সেটা সাইড করে দিয়ে থাকে। অতএব আমাদের প্রত্যেকের এখানে দায়বদ্ধতা আছে, সবাই আমাদের খেয়াল করতে হবে। তারপরে হচ্ছে কিন্তু কোনো মামলা যদি হাইকোর্টে ফেল করে, এটা নিয়ে বসতে হবে। এটা শুধু আইন কর্মকর্তাদের বসলে হবে না। এটা আমি মনে করি, এটাই আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে, এই আইন শৃঙ্খলা বাহিনী যে পুলিশ এর হায়ার অথরিটি এবং জুডিশিয়ারির একটা পার্ট এবং হাইকোর্টের যারা আইন কর্মকর্তা আছে, এরা মিলে যদি একটা যে ফেল করছে যে সমস্ত মামলা, সেটা কি জন্য ফেল করলো, এটা কি মিথ্যা কেস ছিল না সত্য কেস ছিল, কিন্তু তারপরও ফেল করছে, এটা কি ঘাটতি কি ছিল, এইগুলো যদি মিট না করা হয়, আগামীতে এই সমস্ত খালি আইন পরিবর্তন করেই এই বিচার কার্য সম্পূর্ণ করা যাবে না। এটা হলো আমি বিশ্বাস করি। অতএব যে সব লুফল থাকে সেগুলো মিট করতে হবে এবং আগামীতে যাতে না ঘটে সেদিকে সকলের লক্ষ্য রাখতে হবে। এটা আমি মনে করি যে আইন মন্ত্রণালয়ের একটা মনিটরিং সেল রাখতে হবে, যে সেল এই থেকে মনিটর করে এটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে এবং সবাইকে সমন্বয় সাধন করতে পারে বলে মনে করি। তাহলে
ভিকটিম সঠিক এবং সত্য বিচার পাবে বলে আমি বিশ্বাস করি। জি, ফরিদা আপনার কাছে যাব। ফরিদা আপা আলোচনা শুনছিলেন। আমরা আসলে এই যে শুরু থেকেই দেখি যে এই ধরনের কোনো মামলার ক্ষেত্রে শুরুর দায়িত্বটাই হচ্ছে পুলিশের, সেইখানে তদন্তের যে বিষয়গুলো আসে সেই সময়ে ধর্ষণের শিকার কোনো নারী কিন্তু আসলে মামলা করতে এগিয়ে আসে না আমাদের দৃষ্টিভঙ্গির কারণে। সেখানে সমাজের বাধা, পরিবারের বাধা, সেই জায়গাগুলো থেকে কিন্তু আমরা আজও বেরিয়ে আসতে পারিনি। এবং আসলে দেখা যায় যে এই যে ভিকটিম যখন পুলিশের কাছে আসে ঠিক সেই সময় তাকে নানা ধরনের প্রশ্নের মুখে পড়তে হয়, আদালতে আসলে নানা ধরনের জেরার মুখে পড়তে হয়। এই জায়গাগুলো আসলে ওই ভিকটিমকে তো আরো দুর্বল করে তোলে। এখানে ভিকটিম কিন্তু আবার ভিকটিমাইজ হয় যখন তাকে আদালতে জেরা করা হয়। সেটা কিন্তু এমন ভাবে করা হয় যে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার ঘটনার জানতে চায়, মানে বিস্তারিত জানতে চায়। তখন এই নারীর জন্য এটি আরো অবমাননাকর। বলা হয় যে তাকে আবার জনসম্মুখে আবার ধর্ষণ করা হলো। কারণ তখন একেবারে মানে খুঁটিনাটি যখন আইনজীবীরা যখন তাকে প্রশ্ন করেন কিভাবে, কখন, কি করেছিল, প্রথম কি করেছিল, তারপরের ঘটনা কি, তারপরে কতটুকু গিয়েছিল, এই যে এই ধরনের প্রশ্নগুলো তার জন্য খুবই বিব্রতকর। আর সেই আদালতে শুধু যে আইনজীবীরা বা ভিকটিম বা যিনি অপরাধী থাকেন বা সেরকম না, সেখানে কিন্তু অনেক মানুষ থাকেন। হল আদালতে প্রাঙ্গণ বলেন, আদালতে যে রুমে বিচার হচ্ছে, বিচার কার্যালয়, সেখানে প্রচুর মানুষ থাকেন। তাদের কাছে সামনে এই ধরনের প্রশ্ন করা এবং উত্তর দেওয়া তার জন্য খুবই কষ্টকর। এইসব কারণে পরিবার হয়তো অনেক সময় বলে যে দরকার নাই, বা যিনি এর শিকার তিনি অনেক সময় সেটি করতে চান না। আবার অনেক সময় দেখা যায় যে এই মামলাগুলোর ক্ষেত্রে একটা আপোষ মীমাংসা হয়ে যায়, শেষ পর্যন্ত গিয়ে বিচার পায় না। অনেক সময় যিনি মামলা করলেন বাদী, তিনি আবার আপোষ করে ফেলেন। কেন? অনেক রকমের চাপ থাকে, তাকে অনেক রকমের হুমকি থাকে। তো মামলাগুলি শুরুতে যেভাবে এগোয়, কিন্তু এটার পরিণতি কিন্তু সেভাবে হচ্ছে না, যেটা মানে মানুষ চায় যে এটা পরিণতি, যে সত্যিকারের একটি বিচার পাওয়া, সেটা আসলে কিন্তু হয় না। তো যে কথাটা এখানে বারবার মানে যেভাবে বলছিলেন যে মৃত্যুদণ্ড, এটা আসলে মৃত্যুদণ্ড দিয়ে কি হবে যদি সেখানে প্রথম কথা হলো এফআইআর, যে একেবারে প্রাথমিক যে রিপোর্টটা সেখানে যদি ভুল থাকে, তারপরে যে কতগুলো ধাপ থাকে বিচারের, সেখানে যদি সাক্ষ্য প্রমাণ ঠিক মতো না থাকে, তারপর গিয়ে সেখানে তাকে প্রমাণ করা, মাঝখানে দেখা গেল যে এই যিনি সাক্ষী দিবেন বা যিনি ভিকটিম, তার যে সুরক্ষা, তার নিরাপত্তা দেওয়া, এটাও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। সেটা কিন্তু নাই। যেভাবে একজন তাকে হয়রানি করলো, তাকে ধর্ষণ করলো বা কোন রকম হেনস্থা করলো, তারপরে আবার তাকে কিন্তু যখন আদালতে যাচ্ছে তাকে আবার নানানভাবে টিচ করা হচ্ছে, সবাই দেখাচ্ছে তাকে এই যে তাকে সেখানে আরো নতুন করে সে ওখানে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। কিন্তু এখানে যদি তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের থাকতো, যে সে তাকে যিনি সাক্ষী দিবেন বা যিনি ভিকটিম, তাকে রাষ্ট্র সুরক্ষা দিবে, তাহলে কিন্তু সেই মামলা, যিনি মামলা করতে চান না তারও কিন্তু মামলা করার জন্য আগ্রহী হবেন, যে তার যে একটি সুরক্ষা আছে, তাকে কোনো রকম হেনস্থার শিকার হতে হবে না। যখনই এই ধরনের ঘটনা ঘটে, তারা অনেক ক্ষেত্রে নারীরা কেন চুপ করে যায়, যে আমি হয়তো সঠিক বিচারটা পাবো না, আমি সমাজের কাছে আরো হেয় হব, এবং আমার আত্মীয় স্বজন সবাই জানবে, সারা পাড়া প্রতিবেশী জানবে, আমাকে আঙ্গুল তুলে দেখাবে যে এই মেয়েটার এই এই কাণ্ড হয়েছিল। কিন্তু এই সমাজ কিন্তু তাকেই দায়ী করে, যিনি এর শিকার হলেন তাকেই কিন্তু দায়ী করা হলো, যে তার কোনো দোষ ছিল, সে কি করেছিল, তার সঙ্গে কি সম্পর্ক ছিল। কিন্তু যারা অপরাধ করেছে তাদের দিকে কিন্তু আঙ্গুল তুলে না, খুব কমই তোলা হয়। যে সবসময় এই সমাজে মেয়েটাকে দায়ী করা হয়, যে এই মেয়েটা কোনো একটা অপরাধ ছিল। আমি প্রথমে যে কথাটা বলছি যে মেয়েদেরকে সবসময় অধস্থন হিসেবে দেখা হয়, তাদেরকে দুর্বল হিসেবে দেখা হয়, এবং যে মাইন্ডসেট, যে পুরুষতান্ত্রিক যে মানসিকতা, যে নারী একটি পণ্য, তার সঙ্গে একটু কিছু এইসব ফ্লার্ট করা যায়, তাকে হয়তো কোনো রকম একটু যেটা বলে
একটু ধরনের মজা করা এগুলো কোনো ব্যাপার না। তো এই যে এই বিষয়গুলো, এই মাইন্ডসেটের একটা পরিবর্তন দরকার। আমাদের যে দৃষ্টিভঙ্গি, এই যে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, এর পরিবর্তন দরকার। এই যে পরিবর্তনটা আমি বলবো যে আমাদের ঘর থেকে শুরু করতে হবে। আমি বারবার জোর দিতে চাই পরিবারকে, পরিবার এবং তার সমাজ, তার প্রতিবেশী, যেভাবে যে কথাগুলো বললেন যে আমাদের প্রতিবেশীদের দায়িত্ব, সমাজের দায়িত্ব, এই বিষয়গুলোকে আমাদের নিজেদের চিন্তা করতে হবে। রাষ্ট্র একটি ঘোষণা করে দিলেন এবং সেখানে আসলে যে পুলিশের সবার আগে পুলিশের সংস্কার দরকার। পুলিশ যেভাবে মামলাগুলো এফআইআর লিখে বা যেভাবে জেরা করে, প্রাথমিক যে জেরাটা করে বা প্রাথমিক রিপোর্টটা করার সময় সেখানে অনেক ফাঁকফোকর থেকে যায়। এইসব কারণে কিন্তু শাস্তি হয় না। সংস্কার কিন্তু বিচার ব্যবস্থায় করতে হবে। আমরা জানি যে দুর্বল যারা সবসময় কিন্তু বিচার পায় না, বিচারও কিন্তু এদেশে প্রভাবিত হয়। তো বিচার যে যারা একেবারে মানে মানুষের শেষ আশ্রয় কোনটা, তার আদালতের কাছে যেন প্রত্যেকে গেলে যেন সে সুবিচারটা পায়, সেরকম একটা বিচার মানে সংস্কার করা, বিচার ব্যবস্থায় সংস্কার করা, বিচারের হীনতার যে সংস্কৃতি, বিচারের দীর্ঘসূত্রতা, বছরের পর বছর মামলা পড়ে আছে। যেই মেয়ে, একটা বাচ্চা মেয়ে 4 বছরের বয়সের সে ধর্ষণের শিকার হয়েছে, তার মামলা চলছে, কিন্তু সে 11 বছর পার হয়ে গেছে, সেটা কিন্তু কোনো সমাধান হচ্ছে না। তাহলে তার এই জীবনটা তার কিভাবে কাটছে, সে কিভাবে বড় হচ্ছে, তার পরিবারের কি অবস্থা, আমরা কি কখনো সেটা ভাবি? কিন্তু আসলে কিন্তু তা হচ্ছে, কোনো কিছু সহজে সমাধান হচ্ছে না। তো আইনগুলো, আমি একটা সাধুবাদ, তারপরে আমি সরকারকে সাধুবাদ জানাই যে একটা কঠিন একটা আইন হয়েছে। আগে তো আমাদের একটা তো গন্তব্য থাকতে হবে যে এই হলো আমার গন্তব্য, তারপর আমি কিভাবে যাব, কোন পথে যাব, তারপর এই পথগুলো তৈরি করা। তো এই যে আমার একটা গন্তব্য তৈরি হয়েছে যে এইটা হলো তার সর্বোচ্চ শাস্তি। এর আগে কিন্তু আমাদের যাবজ্জীবন ছিল, এটাও কম না কিন্তু যাবজ্জীবন শাস্তি দেওয়া। তারপরেও কোনো কিছু কমছে না কারণ আমাদের সমাজের আমূল সংস্কার করতে হবে। আর এই ধর্ষণের যে শাস্তি, মৃত্যুদণ্ড, এটা অনেক উন্নত দেশে বন্ধ করা হয়েছে, বাট অনেক দেশে কিন্তু এখনো আছে। আমরা যেমন জানি, বলছি আমি যে চীনে এই মৃত্যুদণ্ড আছে। চীনে কিন্তু খুব দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর আরব আমিরাতে যদিও আমরা মনে করি যে এই দেশগুলো খুব একটা আধুনিক না, কিন্তু তারপরে তারা কিন্তু ধর্ষণের শাস্তির বেলায় তারা কিন্তু কোনো রকমের ছাড় দিচ্ছেন না। সেখানে আরব আমিরাতে 7 দিনের মধ্যে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। আমরা যেটা মনে করছি যে, বা আপনার আলোচনায় যে বিষয়টি বেরিয়ে আসছে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান করার পাশাপাশি আমাদের আর যে জায়গাগুলো সংস্কার করা দরকার সেগুলো সংস্কার করা উচিত, এবং সরকার সেটা করবে। সমাজের মধ্যে যে একটা পরিবর্তন, আমরা আশা করব সরকার সেটি করবে। মানসিক দৃষ্টিভঙ্গি মানুষের নারীর প্রতি, আমি এই কথাটা জোর দিয়ে বলতে চাই যে নারীর প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে। নারী মানে তাকে যা ইচ্ছে তা করা যাবে, সে নারী দুর্বল, তাকে আমি নিশ্চয়ই আমাদের সমাজ বা এই জায়গা থেকে বেরিয়ে আসবো। অধ্যাপক ডক্টর জিয়া রহমানের কাছে। স্যার, আপনি সমাধানের কথা বলছিলেন, তার আগে আপনার কাছে খুব ছোট্ট করে একটি জিনিস জানতে চাই যে আপনি বলছিলেন যে এই যে কোনো ঘটার পরপরই সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে। আমরা দেখেছি যে এই নোয়াখালী এবং সিলেটের ঘটনার পরপরই একটি আন্দোলন শুরু হলো। সেখানে এটা খুব স্বাভাবিক যে আন্দোলন হবেই, এর প্রতিবাদ জানাবে মানুষ, কিন্তু আমরা একটি বিষয় খুব সুচারুভাবে লক্ষ্য করেছি যে এখানে সরকার বিরোধী এক ধরনের ষড়যন্ত্রও আমরা খেয়াল করেছি। আপনি নিশ্চয়ই সে বিষয়টি দেখেছেন। আপনার কাছে এই বিষয়টি জানতে চাইব এবং সেই সঙ্গে সমাধানের পথটি আপনার কাছ থেকে জেনে নিতে চাইব। ধন্যবাদ। আসলে মানে এগুলো এটাই তো দুর্ভাগ্য। দেখেন, এই যে আমাদের নারী সংগঠনগুলো বা নারীরা এই বিষয়ে কথা বলছেন, পাশাপাশি অনেক পুরুষরাও কথা বলছেন, সেটাই কিন্তু খুব স্বাভাবিক ছিল। আপনি যে আই হ্যাভ এ ড্রিম, সেই মার্টিন লুথার কিং এর যে ব্ল্যাক সিভিল রাইটস মুভমেন্ট হয়েছে আমেরিকাতে, সেই মুভমেন্ট কি প্রধানমন্ত্রী পদত্যাগ চেয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চেয়েছে, গভর্নমেন্ট ফেলে দিতে চেয়েছে?
কিংবা সারা পৃথিবীতে যে ওমেন্স লিবারেশন মুভমেন্ট হয়েছে, এনভায়রনমেন্টাল মুভমেন্ট হয়েছে, কিংবা আপনার যে অ্যান্টি গ্লোবালাইজেশন মুভমেন্ট হয়েছে, সব মুভমেন্টের মধ্যে কি আপনার গভর্নমেন্টকে ফেলে দেওয়ার মুভমেন্ট হয়েছে? কাজেই সামাজিক আন্দোলন কিন্তু আপনি ভিকটিমের রাইট এনশিওর করার জন্য সারা পৃথিবীর ইতিহাসে কিন্তু দেখবেন যে এই আন্দোলনই হচ্ছে একমাত্র রক্ষা কবচ। আপনি এটাকে যদি সরকার পতনের আন্দোলনের মধ্যে নিতে চান তো দেখবেন যে এখানে যারাই এই সরকারের পতনের বিষয় বলছে তাদের একটা বিশেষ এজেন্ডা আছে। আসলে ব্যাপার হচ্ছে আমরা যেহেতু একাডেমিক, আমি বলছি যে এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল। যারা এই যে পতন, ধরেন পতন হয়ে গেল, কিংবা আমি ধরলাম মানে সরকার পতন করে ফেললো, আপনার প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, আমি ধরলাম হাইপোথেটিক্যালি, আপনার এই সমাধান, আপনার এই সমাজে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে as a sociologist, as a criminologist, I can tell you because I provided you lots of examples and lots of evidences যে কনস্ট্রেন গুলো কি কি আমাদের সমাজের মধ্যে। এই কনস্ট্রেন দূর করা কি এত সহজ? যারা ক্ষমতা আসবে, do you think they are prepared to just solve this problem within a week, within a day? Is it possible? So এটা হচ্ছে দুর্ভাগ্য আমাদের। এটা আমি এই জন্য আপনার মার্টিন লুথার কিং এর উদাহরণ দিলাম যে আপনি মুভমেন্ট করবেন অবশ্যই, এবং সবচেয়ে যেটা আমি আবার রিপিট করছি, যেটা মানে একদিনের উত্তরণ ঘটানো সম্ভব না, পৃথিবীর ইতিহাস নাই। আমাদের এই যে এটা রাষ্ট্র ব্যবস্থা, আপনার যে ব্যুরোক্রেসি, আমি তো শুধু এই ধর্ষণের জন্য কথা বললাম, সামগ্রিক কল্যাণের জন্য আপনি আলোচনা করেন, তাহলে পুরো রাষ্ট্রটাই তো এই রাষ্ট্রযন্ত্রের মধ্যেই তো সমস্যা। আপনার এই মানে উঁচু নিচু ভেদাভেদ, এই সামাজিক অসমতা, এটা একেবারে একটা কলোনিয়াল বা ফিউডাল একটা সোসাইটির মতো পুরো সমাজে রয়েছে। যার প্রচুর টাকা আছে, যার প্রচুর ক্ষমতা আছে, আপনার প্রতি বছরের জাকাতের কাপড় দিতে যে মানুষ পিষ্ট হয়ে মারা যাচ্ছে, কোনোদিন শুনেছেন আপনি এদের বিচার হয়েছে? এবং আপনাকে আমি এই যে আপনার মানে আমি বলে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বললাম, আমরা কেউ একদিন হিসাব করেছি যে যাবৎকাল যতগুলো আপনার ধর্ষণ হয়েছে, কতগুলো যাবজ্জীবনের মানে মানুষ যাবজ্জীবন পেয়েছে? রিয়ালিটি। আমি বলছি যে এটা আপনি চাইলেন, এবং এই যে গভর্নমেন্ট, আমি বলছি যে গভর্নমেন্ট শুরু করেছে, প্রত্যেকটা জিনিস আপনি খেয়াল করে দেখেন ভেরি পজিটিভ। এই যে রাজন হত্যা, রাকিব হত্যা, খেয়াল করে দেখেন, খাদিজা, নুসরাত, আপনার এই যে রিফাত শরীফ হচ্ছে তো, হ্যাঁ ডেফিনেটলি দুটো একটা সেন্সিটিভ মামলাও আছে, যেটা আমরা সবাই আমরা চাই, সাগর রুনি কিংবা আপনার তনু হত্যার বিচার আমরা চাই। এখন এই ধরনের ঘটনা মানে কানাডার সোসাইটি তো ছিল প্রায় 26 বছর বা 30 বছর লেগেছে একটা মামলা শেষ হওয়ার, এয়ার ইন্ডিয়ার যে বোম ব্লাস্টের মামলা, কিংবা আমেরিকাতেও এটা হচ্ছে। আমি উদাহরণ দিয়ে আমি এটাকে জাস্টিফাই করছি না, আমি বলছি যে এটা তো আমাদের সমাজের ভেতরে যেহেতু অনেক কায়েমি স্বার্থবাদ আছে, সেই কারণে তো আপনি চাইলেই হুট করে এই যে মানে যারা ভিকটিম, মানে ভিকটিম কেন সাপোর্ট পায় না, এগুলো এতক্ষণ বলেছি। তো কাউকে খুব বড় মানুষকে যদি আপনি আঘাত করে ফেলেন, সে যদি খুবই প্রভাবশালী হয়, তাহলে সেই মামলাকে প্রভাবিত করতে পারে। সেই জায়গাগুলো ডেফিনেটলি আমরা আপনি রাষ্ট্রপতি, কিন্তু আপনি চোখে দেখতে হবে। আপনি 25 বছর আজকে একজন নেতাকে দেখলাম, এক সময় বামপন্থী রাজনীতি করতেন, সে কিছুদিন পর পর উনি আসেন, এসে একই কথা, এই সরকারের জন্যই নাকি সব মানে এই আপনার ধর্ষণ হচ্ছে। আইরনি, এটা আইরনি যে 21 শতাব্দীর যুগে আমাদের এই পলিটিশিয়ানরা কি রাজনীতি করছেন। এখন সময় এসছে স্যার, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আর হয়তো 2 মিনিট সময় পাবো। দর্শন দিয়েছে সমাধানের কথা যেটা আপনি বলেছেন, আমি আবারও বলছি যে কারণ আমরা আইডেন্টিফাই করেছি, সেই কারণের মধ্যেই কিন্তু সমাধান আছে, এবং এটা দুটো জায়গায়, এক জায়গায় সোসাইটিকে মোবিলাইজ করতে হবে। যে আমরা ছোটবেলায় যেমন আমরা বলেছিলাম যে সকাল ছন্দ ছিল, আমি 4টার সময় খেলতে গেলাম, সন্ধ্যায় চলে আসলাম, কিংবা আমি খেলাঘর করতাম, আমি কচি কাঁচার মেলা করতাম, এগুলো হারিয়ে গেছে। তাই এগুলো হারিয়ে গেছে আমাদের পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, কিংবা আমাদের লোভের সংস্কৃতি, এগুলো আমাদের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এগুলো আমাদের হারিয়ে ফেলেছে।
কিন্তু তাই বলে এগুলো অল্টারনেটিভ ডেভেলপমেন্ট করা যাবে না তা তো না। এটা আমি বলেছি আপনার 1979 আমেরিকাতে আপনার ফ্যামিলি টাইজ ছবি দেখানো শুরু করেছে। কেন? বিকজ ফ্যামিলির যে গুরুত্ব আছে তারাও বুঝেছে। আমরা তো মনে করি আমেরিকা, কানাডা, ইউরোপে কোনো পরিবারই নাই। কাজেই আমি বলছি যে এই যে কমিউনিটি পুলিশিং এর ধারণা এইসব উন্নত বিশ্বে এসছে, পুলিশিং করতে হবে কমিউনিটির ভিতরে যে, তো আলটিমেটলি আমি বলছি যে এই সোসাইটির ভেতরে সেই পুরানো জিনিসকে অল্টারনেটিভ ওয়েতে আপনাকে আনতে হবে। বন্ডিং ছাড়া, কোহেশন ছাড়া আপনি সমাজের মধ্য থেকে এইসব জিনিস প্রোঅ্যাক্টিভ পলিসি যদি না করে শুধু রিঅ্যাক্টিভ পলিসি দিয়ে এটা হবে না। একই সাথে আমি বলছি যে মামলার জট, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, পুলিশ, কোর্ট, সমস্ত জায়গাগুলোতে আপনার এই চেকার গুলো নিয়ে আপনার ভিকটিমের রাইট যাতে এনশিওর করা যায়, যেই যে লুপহোল গুলো আছে সেই লুপহোল গুলোকে আইডেন্টিফাই করে সংস্কার করা খুবই জরুরি বলে আমি মনে করি। জি, আমরাও আশা করছি যে এই সংস্কারগুলো নিশ্চয়ই হবে এবং সমাজ থেকে এই ধরনের জঘন্য অপরাধ কমতে শুরু করবে। আমরা আশা করব যে এই জঘন্য অপরাধ যেন সমাজে আর না ঘটে। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এস এম মুনির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ফরিদা ইয়াসমিনকে, ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর জিয়া রহমানকে। আমরা আজ এখানে শেষ করব ইভালি 21-এর রাত। দর্শক, নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আমরা এই জঘন্য অপরাধ সমাজ থেকে দূর করতে সামাজিক যে বন্ধন সেটাকে আরও দৃঢ় করার চেষ্টা করব। পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত করব আমাদের সন্তানদেরকে। এই আশা নিয়ে শেষ করছি আজকের ইভালি 21-এর রাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।